হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। কাল রাতের লম্বা ঝড় বৃষ্টি যাওয়ার পর সুন্দর স্নিগ্ধ এক সকালের আগমন। বৃষ্টি যেন প্রকৃতিকে নতুন করে জাগিয়ে তুলেছে। সেই সকালে উঠেছি, এখনও বই হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছি। ঘড়ির কাঁটা সকাল ৮টা বাজে। কিছুতেই পড়ায় মন বসাতে পারছি না, রাতের ঘটনা বারবার মনে পড়ছে। এক অদ্ভুত কষ্ট মনে হানা দিচ্ছে, তার উপর মন লজ্জা পাচ্ছে, মস্তিষ্ক রেড সিগন্যাল দিচ্ছে সমুদ্র ভাইয়ার সামনে যেন না যাই। কিভাবে তার চোখে চোখ রাখব? ইস, কি লজ্জা! কাল এমন অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে কি হতো? যাই হোক, যেখানে আমি আর সমুদ্র ভাইয়া একসাথে থাকব সেখানে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটবে না তা কি করে হয়? তাই তো এখনও ড্রয়িং রুমে খেতে যাইনি। এরই মধ্যে একবার সখিনা এসেছিল, খাবার খাওয়ার জন্য ডেকে গেছে। আমি বলেছি পরে খাব, কিন্তু কৌশলে সমুদ্র ভাইয়ার কথা জিজ্ঞাসা করেছিলাম সে আছে কি না। সখিনা মেয়েটি উত্তর না দিয়ে খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে ওরে রুম থেকে বের করে দিলাম। কলমের ছিপি মুখে নিয়ে ভাবছি কি করে নিচে যাই। নিশ্চয়ই নিচে গেলে ওনার সামনে পড়তে হবে। আহ, কি যন্ত্রণা! কিন্তু আজ না হোক কাল, কাল না হোক পরশু, সামনে তো পড়তেই হবে। সবকিছু বাদ দিয়ে নিচে যাওয়ার জন্য মনস্থির করতেই আমার রুমে কারো প্রবেশ। ধ্যান ভাঙল, প্রবেশকারীর দিকে তাকাতেই চোখ ছানাবড়া হওয়ার উপক্রম। যার সামনে যাওয়া নিয়ে এত ঝড় বৃষ্টি মনে ঘুরপাক খাচ্ছে, তিনি আমার রুমে হাজির, তাও মুখে দুষ্টু হাসি নিয়ে। আমার চোখ তার চোখে পড়তেই আমার মন বাগানে লজ্জা হানা দিল। আমি বইয়ের ভাঁজে মুখ গুজলাম। সমুদ্র, বাব্বাহ! লজ্জাও পাস নাকি? জানতাম না তো। দেখি দেখি তোর লজ্জা মুখখানা দেখি একটু। উহু, শয়তান মার্কা বেডা মানুষ। ওনার কি একটু ও লজ্জা করছে না? রাতে এহম কাণ্ড ঘটে গেল, আর উনি এমন ভাবখানা করছেন যেন কিছুই হয়নি। আমাকে বলছেন লজ্জা পাচ্ছি কি না। এমা, উনি তাহলে লজ্জা পাচ্ছেন না? আরে বেড়া মাইনষের তো লজ্জা নাই। ধেত, ভুলে গেছি। সেকেন্ডের মধ্যে অনেক ভাবলাম, আমি একা লজ্জা পাব কেন? মন মস্তিষ্কের যুদ্ধ ঠেকিয়ে বইটা নিচে নামিয়ে নিলাম, ভেতর থেকে বারবার স্বাভাবিক থাকার চেষ্টা করছি। সমুদ্র ভাইজা আমার সামনে খাবারের প্লেট রেখে অন্য চেয়ারটা টেনে বসে পড়ল। আমি লম্বা একটা নিঃশ্বাস ফেলে তার দিকে তাকালাম। তিনি আমার দিকে চোখ নিভু নিভু করে ভ্রু কুঁচকে তাকালো। এই নজর শরীরে বিষকাটার মতো বিঁধছে, তাও এড়িয়ে বললাম, সমুদ্র ভাইয়া। হে 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 ৩২ পাটি দাঁত বের করে হাসার চেষ্টা করে। আমি তো খাবার খেতে নিচে যাচ্ছিলাম। আপনি শুধু শুধু কষ্ট করে কেন নিয়ে এলেন? বড় একটা হামি দিয়ে সমুদ্র ভাইজা বলল, তা তো দেখতে পেলাম এতক্ষণ ধরে। যে কিনা সকাল সকাল খাবার খাওয়ার জন্য আগে আগে খাবার টেবিলে হাজির থাকে, সে কিনা লজ্জায় আমার জন্য নিচে যেতে চাচ্ছে না। বাব্বাহ! গাল দুটো লাল টমেটো করে রেখেছিস কার জন্য? বাইদা রাস্তা, আমাকে দেখে লজ্জা পাচ্ছিস নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। লাভ নেই, লাভ নেই, সবে তো শুরু। এর থেকে ও গভীর কিছু হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। ওনার কথায় বিষম খাবো নাকি কিছু হয়নি এমন ভাবখানা করে থাকব, বুঝতে পারছি না। তবে আমি ডিসিশন নিলাম, বিষম খাব। সত্যি সত্যি বিষম খেলাম, এমনই বিষম খেলাম, কাশি উঠে গেল। সমুদ্র ভাইয়া পিঠে হালকা চাপড় মেরে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিল। আমি কোনো মতে পানি খেয়ে তার দিকে বড় বড় চোখ করে তাকালাম। উনি মুখের ভঙ্গিমা এমন করে রেখেছেন যেন আমাদের মাঝে এমন কিছুই হয়নি। এগুলো প্রতিদিন ঘটে যাওয়া কমন একটা ব্যাপার। দুধ ভাত। সমুদ্র, খাবার খেয়ে নে। আমি চাই না তোর মাঝে দুর্বলতা আসুক। দুর্বলতা আসলে হবে কি করে? তোর না বাচ্চার মা হওয়ার শখ? দুর্বল হলে তো হবে না, বাচ্চার মা হওয়ার আগে কত প্রিপারেশন বাকি আছে। খুব মেহনতি কাজ। ইস, ভাবতেই কষ্ট হচ্ছে আমার, কত মেহনত না করতে হবে আমার। খুব তো আমাকে পাকা বাঁশ বলেছিলি। দেখলি, কাঁচা বাঁশের থেকে আমার স্ট্যামিনা। তা কাল রাতে তো। লাফ দিয়ে উঠে সমুদ্র ভাইয়ার মুখ চেপে ধরলাম। এ কি নির্লজ্জ মানুষ রে বাপু! এতক্ষণ যা যা বলল তা কম ছিল যে কাল রাতের এহম ঘটনা মুখে পুনরাবৃত্তি করতে চাইছে। আল্লাহ রে, তুমি মোরে কার পাল্লায় ফেলেছ? ঠোঁট উল্টে বললাম, ছিক ছিফ, লজ্জা করে না? ঠোঁট কাটা, নির্লজ্জ, বেশরম এমপি মশাই। আমনের সব দোষ। আমি তোতলানো শুরু করলাম।
সমুদ্র ভাইজা হাত উল্টো দিকে নিয়ে আমাকে ইতার কোলের উপর বসিয়ে দিল। থুতনিটা আমার ঘাড়ে রেখে বল, কিছু না করেই এত দোষ আমার। করলে তো মনে হয় দোষের বস্তা মাথায় নিয়ে ঘুরতে হবে। বুতো লজ্জাবতী গাছের মতো ছুঁয়ে দিলেই। আম্মা গো, উনি এমন কথা বার্তা কেন বলে আমার সামনে? ওনার এসব কথা সারাদিন আমার মন মস্তিষ্কে ঘুরপাক খায়। সারাদিন ওনার কথা ভাবায়। কান দিয়ে ধোয়া বের হচ্ছে, আমি কিছু বলার আগেই সমুদ্র ভাইয়ার ফোনটা বেজে উঠল। তিনি এক হাত দিয়ে ফোনটা রিসিভ করলেন, 10-15 সেকেন্ড কথা বলল। তারপর আসছি বলে কল কেটে দিল। আমাকে ছেড়ে দিল, বলল, আর কত আমার কোলে বসে থাকবি? আমার কোলে উঠার দেখি খুব শক্তর। আমি দ্রুত তার কোলের উপর থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালাম। কি ভয়ঙ্কর বিপজ্জনক মানুষ রে বাপু! কথা দিয়ে সামনে থাকা মানুষকে ভস্ম করে দিতে উস্তাদ। সমুদ্র, এত 7-5 তোর ভাবতে হবে না। মাথায় শুধু গোবর। তাই ঠিকঠাক মতো খাবার খাবি সবসময়, অনীহা যেন না হয়। তুই খাবার খুব অনীহা করিস। উনি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, বল, ওহ শোন পিচ্চি, তোর জন্য সুখবর। মুনতাহা আর নাজিম বাড়ি ফিরবে আজ। তিনি দরজা খুলে চলে গেল। আমি খুশিতে লাফিয়ে উঠলাম। মুনতাহা আপু আসছে, নাজিম ভাইজা আসছে, ইয়ে! আনন্দে আটখানা হয়ে উঠলাম। সারা সকাল থেকে দুপুর থেকে বিকাল আমি অপেক্ষা করছি তারা কখন আসবে। সোফায় একবার শুয়ে তো একবার বসে অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা মুনতাহা, নাজিম আর সমুদ্র একসাথে বাড়ি ফিরল। শেখ রংমহলে যেন এক খুশির বার্তা ফিরে এলো। সবাই মুনতাহা আর নাজিমকে দেখে এটা সেটা বলছে। ছোট চাচি ছেলে ও মেয়েকে পেয়ে প্রলাপ কান্না করতে শুরু করল। বাকিরা তার দেখে হাসছেন। বাড়ির এমন কোলাহল শব্দে ঝিনুকের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ধুলু ধুলু পায়ে সেদিকে এগিয়ে গেল, বলল, কান্না করছেন কেন ছোট চাচি? আম্মের এই প্রলাপ কান্না আমার কাছে আয়া। আরে মুনতাহা আপু, নাজিম ভাইয়া আয়া। আমারে আর পায় কে? আমি দৌড়ে মুনতাহা আপুকে জড়িয়ে ধরলাম। আপু, তুমি সত্যিই এসেছ? আমি কতক্ষণ অপেক্ষা করেছি তুমি জানো? আপু ও মুনতাহা, পাগলি হয়েছে, এবার ছাড়। আমি আর যাচ্ছি না। এবার থেকে এখানেই থাকব। এর মধ্যে নাজিম ভাইজা বল, এমা, আমাকে তো দেখি ভুলেই গেছিস। তার মানে তুই শুধু মুনতাহার জন্য অপেক্ষা করছিলি, আমি তো কেউ না। নাজিম ভাইয়ার দিকে এগিয়ে গেলাম। তার হাতটা ধরলাম, হেসে বললাম, তোমার জন্য অপেক্ষা না করতে পারি? আমি তো সেই সকাল থেকে ওয়েট করেছি। তুমি এসেই আমার সাথে রাগ করে দিলে, ঠোঁট উল্টে। নাজিম ভাইজা হো হো করে হেসে উঠল। সমুদ্র মনে মনে বল, এনে ওনার প্রধান ট্রিক্স কাজে লেগে গেছে। ড্রামা কুইন একটা। মুনতাহা আপু, নাজিম ভাইজা সহ পরিবারের সাথে ভালোই খোশগল্প করে সময় গেছে। কত গল্প। মুনতাহা আপুর মেডিকেল কোর্সের 4 বছর শেষ। এখন তিনি ঢাকায় ইন্টার্নশিপ করবে। নাজিম ভাইয়ার ও একটা ডিউটি শেষ হয়েছে, যেহেতু বোন সিলেটে নেই তার ও সেখানে থাকার মানে হয় না। উনিও তার পোস্টিং ঢাকার দিকে নেওয়ার আর্জি জানিয়েছেন। আশা করছেন খুব শীঘ্রই হয়ে যাবে। কালকের সন্ধ্যাটা ভালোই গেছে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত দিনটা আনন্দেই গেল। বিকেলবেলা নাজিম ভাইজা বন্ধুদের সাথে মিট করতে চলে গেছে। মুনতাহা আপু ঘুমোচ্ছেন। আমি পড়ার টেবিলে ম্যাডামের আসার অপেক্ষায় আছি। অপেক্ষা করতে করতে ইমেম চলে এলো। 1.5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়া শেষ করলাম। ম্যাডাম, কাল তো রেজাল্ট দিবে। পরীক্ষা কেমন দিয়েছ তার ফলাফল পেয়ে যাবা। আমি লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। বললাম, কি? কাল রেজাল্ট দিবে? আল্লাহ, এত তাড়াতাড়ি কেন এই দিনটা এগিয়ে এলো? ম্যাডাম আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জোরপূর্বক হাসি দিয়ে বসে পড়লাম। ম্যাডাম, কেমন স্টুডেন্ট তুমি? পরীক্ষার রেজাল্ট দিবে সেটাই মনে নেই। তোমাকে পড়াতে রাজি হয়েও পড়েছি ঝামেলায়, আপ টু ডাউন হলে সমুদ্র শেখ কোনো মাইনকা চিপায় না ফেলায়। আবার এই চিন্তায় ও আছি তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে চান্স পাইবা কি না। আসলেই আমি গোচু মার্কা স্টুডেন্ট। না খুব ভালো, না খুব খারাপ, মিডলে আছি। আমাদের বংশের ছেলে মেয়েরা অনেক মেধাবী হয়। এই যে মুনতাহা আপু মেডিকেল এ পড়তেছে, নাজিম ভাইজা পুলিশের এসআই পদে আছে, আমার ভাইজা এব্রোড চলে গেল, সমুদ্র ভাইজা রাজনীতিতে এমপি, আমি কি হব? আহ, ক্যারিয়ার গঠন করা কি বেদনাময় কাজ।
থাকগে, সবারই ভালো ক্যারিয়ার গড়লে খারাপ ক্যারিয়ার কে গড়বে? ম্যাডাম উঠে দাঁড়াল। আমিও উঠে দাঁড়ালাম। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। ম্যাডামকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। আমার ভেতর এখন ভয় কাজ করছে কালকে ফলাফল দিবে। যদিও মন বলতেছে আমি মিডল মার্কা স্টুডেন্ট, ফেল ও করব না, আবার আহামরি রেজাল্ট ও করব না। তবুও উস্টা খাইয়া পা ভাঙনের ভালোই বদভ্যাস আছে, যদি ফেল করে বসি। আল্লাহ রে, আমাকে বাঁচিয়ে দিও। মনে মনে এখনই দুরুদ দোয়া পড়া শুরু করছি। মনে মনে এগুলো বলছি আর হাঁটছি। হঠাৎ ধুমধাম কিছু পড়ে যাওয়ার শব্দে আমার ধ্যান ভাঙল। তাকিয়ে দেখি নাজিম ভাইয়ার উপর ম্যাডাম পড়ে গেছে। এমনিতে ইয়ামি নাচনে বুড়ি, তার উপর পেয়েছি ঢোলের বাড়ি। আমার হাসি আর ধরে রাখে কে? উনি যে আমার ম্যাডাম, সেদিকে আমার বিন্দুমাত্রও খেয়াল নেই। আমি হাসতে হাসতে পেট ধরে বসে পড়লাম। আমার হাসি দেখে ম্যাডাম দ্রুত উঠে গেল। চোখ রাঙিয়ে আমার দিকে তাকাল। তাতে আমার হাসি আরও বেড়ে গেল। ম্যাডাম নাজিম ভাইজাকে সরি বলে দ্রুত কেটে পড়ল। নাজিম ভাইয়া ম্যাডাম যাওয়ার শেষ বিন্দু পর্যন্ত সে পানে তাকিয়েছিল। উনি যেতেই আমার মাথায় একটা টোকা দিয়ে বলল, তুই এখনো পাল্টালি না? দেখছিস মেয়েটা লজ্জা পেয়েছে। আমিও দেখতে পাইনি, সেও পায় নাই। পরে গেলে কেউ এভাবে হাসে, ইডিয়েট। এবার পেট ধরে হাসিটা আটকিয়ে বলার চেষ্টা করছি। বললাম, তোমরা একজনের উপর যেভাবে পড়ছ, আমি কেন যে কেউ দেখলে হাসত? নাজিম, আচ্ছা ঠিক আছে। হাসছিস, ভালো করছিস। মেয়েটাকে রে? এবার আমার হাসি পুরোপুরি থেমে গেছে। নাজিম ভাইয়ার দিকে তাকালাম, সে ব্লাসিং করছে। আমি ৩২ পাটি দাঁত বের করে বললাম, তা জেনে তোমার কি কাজ? সরত সামনে থেকে। আমি হেঁটে গিয়ে সোফায় বসলাম। ভাবখানা এমন নিলাম যেন কি না কি হয়ে গেছি। আহ, কি মজা! ভাবখানা কাজে দিচ্ছে। নাজিম ভাইজা ও আমার পাশে সোফায় বসল। বল, আছে, কাজ আছে। বল না, মেয়েটাকে? আমাদের বাসায় কি রোজ আসে? কতদিন থেকে আসে? কেন আসে? থামো থামো, উনি আমার ম্যাডাম, পড়াতে আসে। এ থেকে বেশি কিছু বলবো না। নাজিম, নাম কি? থাকে কই? ডাল মে কুচ কুচ কালা হে। সত্যি করে বলো তো, মতলবটা কি? নাজিম, থাক, তোর বলতে হবে না, আমি বের করে নিব। সে তো আসবেই প্রতিদিন। তোর মতো চুনোপুটির কাছ থেকে খবর নিতে হবে নাকি? দূর ফুট এখান থেকে। আমি ও চটে গেলাম। বললাম, আমি আর এই ম্যাডামের কাছে পড়ব না। না আমি পড়ব না, এই ম্যাডাম আসবে। হি হি হি। আমি চুনোপুটির? দাঁড়াও, কাল সমুদ্র ভাইজাকে বলছি নতুন কাউকে পড়ানোর কথা। নাজিম ভাইয়া চোখ তিমতিম করে তাকাল। বল, আচ্ছা সরি সরি। শোন, আমি না ক্রাশ খেয়েছি তোর ম্যাডামের উপর। এবার আমার মতো অধমের রাস্তায় বাঁশের বেড়া দিয়েন না, পাকনা বুড়ি। আমি হো হো করে হেসে উঠলাম। নাজিম ভাইজা ও হেসে উঠল। তাকে ম্যাডামের সবকিছুই বলে দিলাম। মুখ ফুলিয়ে বললাম, তোমাগোই কপাল। তোমরাই ভালো নাজিম ভাইজা। প্রেম করতে পারবা। আমার কতদিনের শখ, আমি প্রেম করমু। আমার শখে এক বালতি পানি পড়েছে। আহ, প্রেম করমু কি? নিজেই তো একটা বিয়াইত্তা বেডি। নাজিম ভাইজা শব্দ করে হেসে উঠল। সে কিছু বলার আগেই পিছন থেকে একজন বলে উঠল, সেই শখ এই বালতি ভরা পানিতেই চুবিয়ে মেরে ফেল। তাছাড়া আমার কাজ সব গুছিয়ে আসতেছে। তুই তো অষ্টাদশী পেরিয়ে ঘনবিংশে পা দিয়েছিস কবেই, তাহলে এবার সত্যিই প্রেম কারে বলে তা দেখার জন্য রেডি হয়ে নে। কথাটা শুনতে ইয়ামি আর নাজিম ভাইজা একসাথে পিছনে চমকে তাকালাম। সমুদ্র ভাইজাকে দেখতে পেয়ে আমার লজ্জায় মাথা কাটা যায় যায় অবস্থা। ইস, ব্যাটা নির্লজ্জ শয়তান, সব শুনে নিয়েছে। নাজিম ভাইজা আরও বেশি হেসে উঠল। বল, নে মনু, আমার গাল টেনে প্রেম কর জামাইয়ের লাগে। আমাগো ক্রাশ বয় সমুদ্র শেখের থেকে ভালো প্রেম নিবেদন খেলা কে মাতাতে পারে? বলেই হাসতে হাসতে সে এখান থেকে পালাল। আমি ঠোঁট বাঁকা করে সমুদ্র ভাইয়ার দিকে তাকালাম। সমুদ্র ভাইজা আমার দিকে এগিয়ে আসতেই আমি দিলাম দৌড়। এখন মোটেও তার সামনে পড়া যাবে না। ওনার ভয়ঙ্কর প্রেম নিবেদন খেলা আমি চাই না। সময় পায় না, এতেই এই 2 মাসে আমাকে যেই খেলা দেখাইছে বাবা গো, আর সময় ঠিকমতো পেলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। আয়া।